প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এ। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন সময় এই আসরে স্কুলের বিতর্ক দেখেছেন, কখনো বা কলেজের বিতর্ক দেখেছেন, আবার কখনো স্কুল এবং কলেজ একসাথে দেখেছেন। কিন্তু আজকে আপনারা দেখতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। মূলত বাংলাদেশ টেলিভিশনের বিতর্কের আসরে এটিকেই ধরা হয় সর্বোচ্চ আসর। চলুন তাহলে উপভোগ করি আজকে এই বিতর্কের দ্বিতীয় রাউন্ড। আপনাদের মূল্যবোধকে জাগ্রত করার জন্য যে বিষয়বস্তুটিকে আজকে বিতর্কের মূল উপজীব্য হিসেবে ধরা হয়েছে, সেই বিষয়বস্তুটি হচ্ছে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের চেয়ে ধৈর্যের প্রয়োজনীয়তা বেশি। যে দুটো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজকে বিতর্কের দ্বৈরথে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষ দল শেরে বাংলা হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথমে আমরা পক্ষ দলের বিতার্কিক এবং তাদের সাথে আসা সহযোগী বিতার্কিকদের সাথে পরিচিত হব। আমি সিফাত কাউসার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেমিকৌশল বিভাগ, চতুর্থ বর্ষে অধ্যয়নরত। আমি ফারহান তানভীর, আমি যন্ত্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চতুর্থ বর্ষে। আমি মোহাম্মদ মিসবাউদ্দিন রোমান, নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমি মোহাম্মদ সাদিকুর রশিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পুরকৌশল বিভাগ, তৃতীয় বর্ষ। আমি মেহেদি হাসান, যন্ত্রকৌশল বিভাগ, তৃতীয় বর্ষ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমি শোয়েব আহমেদ তানিম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পুরকৌশল বিভাগ, চতুর্থ বর্ষ অধ্যয়নরত। আমি তানভীর আহমেদ তন্ময়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কেমিকৌশল বিভাগ, তৃতীয় বর্ষ। এক এক করে পক্ষ দলের সকলের সাথে পরিচিত হয়ে নিলাম। এবারে চলে যাচ্ছি বিপক্ষ দলের সাথে পরিচিত হতে। নাজমুস সাকিব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পুরকৌশল বিভাগ, চতুর্থ বর্ষ। আমি সোহান ফেরদৌস, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্থাপত্য বিভাগ, দ্বিতীয় বর্ষ। আমি ফাহিম মুনতাসির রহমান, অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষে। আমি শরীফুল হক আকাশ, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে, চতুর্থ বর্ষে। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পড়াশোনা করছি কেমিকৌশল বিভাগ, দ্বিতীয় বর্ষ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আবুল হাবিব আহমেদ, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, তৃতীয় বর্ষ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি পুনম চৌধুরী, পুরকৌশল বিভাগ, প্রথম বর্ষ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদেরকে সর্বমোট 17 মিনিট প্রদান করা হবে। এই 17 মিনিটের কত মিনিট আপনারা তত্ত্ব, তথ্য এবং উপাত্ত প্রদর্শন করবেন এবং কত মিনিট আপনারা যুক্তি খণ্ডন পর্বে ব্যবহার করবেন, সে সিদ্ধান্ত নির্ভর করছে আপনাদের উপরেই। আপনাদের নির্ধারিত সময় শেষ হওয়ার 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত এবং নির্ধারিত সময় শেষ হলে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। তবে আরও একটি বিষয় আপনাদেরকে জানানো যাচ্ছে, আপনারা যদি চান যুক্তি খণ্ডন পর্বে আপনাদের অতিরিক্ত বিতার্কিকদের মধ্য থেকে যে কাউকে ব্যবহার করতে পারবেন, সে সিদ্ধান্ত নির্ভর করছে আপনাদের উপরেই। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। বিজ্ঞ বিচারক মণ্ডলী একজন বিতার্কিককে তাদের উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য উপস্থাপনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের ভিত্তিতে ব্যালটের মাধ্যমে নম্বর প্রদান করবেন। এবারে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক জনাব রথীন্দ্রনাথ দত্তকে, যিনি একজন প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনর রশিদকে। মঞ্চে আসছেন জনাব আব্দুল মাজেদ, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং বিতর্ক প্রশিক্ষক। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই আসরের সম্মানিত সভাপতির সাথে। আজকে সভাপতি হিসেবে মঞ্চ অলংকৃত করার জন্য ডেকে নিচ্ছি অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকীকে, প্রাক্তন বিতার্কিক, লেখক এবং গবেষক। আপনাকে স্বাগতম মাননীয় সভাপতি, এবং আপনাকে অনুরোধ করছি আমাদের এই আয়োজনটি পরিচালনা করার জন্য। প্রথমেই প্রস্তাবনার পক্ষে শেরে বাংলা হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা সিফাত কাউসারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। তার নির্ধারিত সময় 5 মিনিট।
ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের চেয়ে ধৈর্যের প্রয়োজনীয়তা বেশি। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। সংজ্ঞানে চলে যাচ্ছি। নেতৃত্ব হলো সেই গুণ যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য অন্যদের অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা দিয়ে প্রভাবিত ও পরিচালিত করা সম্ভব হয়। নেতৃত্বের সীমানা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ না, নেতৃত্বের বিস্তৃতি জীবনের সকল ক্ষেত্রেই, রাজনীতি, খেলাধুলা, শিল্প, সাহিত্য, যুদ্ধ, রাষ্ট্র পরিচালনা সহ সকল ক্ষেত্রেই নেতৃত্বের দেখা মেলে। সাহসিকতা বলতে বোঝাচ্ছি বেদনাদায়ক, ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি জেনেও একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়া। আর ধৈর্য বলতে বোঝাচ্ছি হতাশা, দুঃখ দুর্দশার মুহূর্তে আবেগকে নিয়ন্ত্রণপূর্বক শান্ত ও সহনশীল থাকার সক্ষমতা। নেতৃত্ব প্রদানের জন্য সাহস এবং ধৈর্য দুটোরই দরকার, আমরা কোনোটিকে অস্বীকার করছি না, কিন্তু আমরা বলছি যে সাহস অপেক্ষা ধৈর্য বেশি দরকার। নেতৃত্বে শুরু হয় একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে। আমরা এই লক্ষ্য অর্জনকে 3টা স্তরে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে শুরু অংশ, পরেরটি শেষ অংশ এবং তারপরটি হচ্ছে শুরু ও শেষের মধ্যমান যে চলমান প্রক্রিয়া। আমি এবং আমার দল দেখে যাব যে এই 3টা স্তরে সাহসের চেয়ে ধৈর্যের প্রয়োজনীয়তা বেশি। যিনি নেতৃত্ব দেন তিনি নেতা, তিনি অন্যকে প্রভাবিত করেন নিজের কথা ও কাজের মাধ্যমে। একজন নেতার মধ্যে যেসব গুণাবলী থাকা দরকার সাহস এবং ধৈর্যবাদও, তা হচ্ছে ক্ষমা, সহনশীলতা, দূরদর্শিতা, বুদ্ধিমত্তা, হার না মানার মানসিকতা। আমেরিকার বিখ্যাত লেখক এবং বক্তা জন সি ম্যাক্সওয়েলের মতে লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। নেতা হচ্ছেন তিনি যিনি পথ জানেন, পথে চলেন এবং যিনি পথ দেখান। লক্ষ্য করুন, একটি পথকে যদি আপনি যদি একটি পথকে জানতে চান, আপনাকে অবশ্যই আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে হবে। আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করতে হলে অবশ্যই ধৈর্য ধরে সেই পথকে জানতে হবে এবং চিনতে হবে। আপনি যখন পথে চলবেন, পথে কিন্তু অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু পথে চলার সময় কিন্তু আপনাকে ধৈর্য ধরেই সেই পথে চলতে হবে। আপনি যখন অন্যকে পথ দেখাবেন, অনেকেরই হয়তো আপনার দেখানো পথে চলতে সমস্যা হতে পারে, তখন আপনি চাইলে কিন্তু তাদেরকে ছেটে ফেলতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরে তাদেরকে শেখাতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। সুতরাং এক্ষেত্রেও কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হচ্ছে। একজন নেতার সাথে এই জন্য ধৈর্য জিনিসটা গভীরভাবে জড়িত। মাননীয় সভাপতি রবার্ট ব্রুস 8মবারের প্রচেষ্টায় যুদ্ধে সফল হন। তিনি যুদ্ধে সাহসের পরিচয় দিয়েছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাই বারবার যুদ্ধে হেরে যাওয়ার পরও তিনি ধৈর্য হারান নাই। তিনি যখন দেখলেন একটা মাকড়সা ধৈর্য সহকারে জাল বুনতে ব্যস্ত, সেটা থেকেই তিনি কিন্তু অনুপ্রাণিত হন, যা তাকে 8মবারে সাহস জুগিয়েছে আরেকবার যুদ্ধ করার জন্য। তিনি বুঝতে পারলেন এতদিন যেহেতু ধৈর্য ধরে আমি যুদ্ধ করেছি, তাহলে আরেকবার চেষ্টা করেই দেখি। এই যে সাহস এবং অনুপ্রেরণার উৎস, সেটা কিন্তু ধৈর্য নিজেই। মানে সভাপতি মহাত্মা গান্ধীও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অহিংসা আর ধৈর্যকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন ধৈর্য হারালেন তো যুদ্ধ হারলেন। আপনার নেতা যদি ধৈর্যশীল হয় তাহলে একটা সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকে, অনুসারীরা সেই পরিবেশে নিজেদেরকে মূল্যবান ভাবে। কিন্তু অনেক সময় নেতা যদি অতিরিক্ত সাহসের বশে সাহস দেখাতে শুরু করেন, তখন সেই দলের মধ্যেই সম্পর্ক খারাপ হতে শুরু করে, নেতার কথার কোনো দাম থাকে না। যেমনটা হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটের পাঞ্জাব দখলের সময়। তার সৈন্যরা টানা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু তিনি এসব তোয়াক্কা না করেই সাহস দেখিয়ে পাঞ্জাব দখলে যান এবং ব্যর্থ হন। যুদ্ধের ফলাফল কিন্তু অমীমাংসিত থেকে যায়। মাননীয় সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তির জগতে নেতৃত্বদানকে সকল ব্যক্তিবর্গের কাজকে যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাই এসব যুগান্তকারী আবিষ্কারের পেছনে দিনরাত ধৈর্য ধরে কিন্তু তারা পরিশ্রম করেছেন। টমাস আলভা এডিসন, আইজ্যাক নিউটন থেকে শুরু করে হালের এলন মাস্ক অনেকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু কেউই কিন্তু হাল ছাড়েননি। তাদের ধৈর্য তাদের এটাই বুঝতে শিখিয়েছে যে আজ হোক কিংবা কাল হোক সফল কিন্তু তোমরা হবে। পুরাকালে সক্রেটিস, গ্যালিলি, হাইপেশিয়া সহ অনেক বিজ্ঞানী এবং অনেক মনীষী সাহস দেখিয়েছিলেন সে যুগের কুসংস্কারের বিরুদ্ধে। তারা সাহস দেখিয়েছিলেন বলেই আজকে আমরা বিজ্ঞানের আলো দ্বারা আলোকিত হতে পেরেছি। কিন্তু তারা কি শুধু সাহস দেখিয়েছিলেন? না, তাদের সেই সাহসের উৎসও কিন্তু ছিল ধৈর্য। যেমন দেখেন, আপনি যখন সাহস দেখিয়ে কোনো কিছু করতে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে একটা যুক্তি দাঁড়া করাতে হবে। আপনাকে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলতে হলে, সত্যকে তুলে ধরতে হলে আপনাকে যুক্তি দেখাতে হবে। সেই যুক্তি দেখানোর জন্য কিন্তু আপনাকে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, যা আসবে ধৈর্য থেকে। তারা কিন্তু জানতেন যে আমি যেহেতু এতদিন ধৈর্য ধরেছি, আমার কিন্তু সফলতা একদিন আসবে। আপনার অনুসারী আপনাকে তখনই মানবে যখন তারা দেখবে তাদের পথপ্রদর্শক ত্যাগী এবং বিচক্ষণ। সুতরাং আমি এবং আমার দলের পরবর্তী বক্তারা এসে এটাই বুঝে যাবেন যে সাহসিকতার থেকে ধৈর্যের প্রয়োজনীয়তা বেশি। ধন্যবাদ সকলকে। এবার প্রস্তাবনার বিপক্ষে প্রথম বক্তা নাজমুস সাকিব, তার নির্ধারিত সময় 5 মিনিট। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তার এইমাত্র একটি উদাহরণ দিয়ে শুরু করছি। তিনি রবার্ট ব্রুসের কথা বলেছেন যে রবার্ট ব্রুস নাকি বারবার হেরে ধৈর্য ধরে তারপরে চেষ্টা করে তিনি সফল হয়েছেন। কিন্তু মাননীয় সভাপতি, আমি যদি উইনস্টন চার্চিলের একটি কথা উল্লেখ করি, উইনস্টন চার্চিল বলেছিলেন সাহস হলো
যখন আপনি জানেন যে আপনি হারবেন তবু আপনি চেষ্টা চালিয়ে যান। তার মানে রবার্ট ব্রুস যে বারবার চেষ্টা চালিয়েছিলেন এটি ধৈর্য নয় বরং এক প্রকার সাহস ছিল। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে এই যুক্তির মঞ্চে আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতর্কগণ এবং যারা শুনছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের চেয়ে ধৈর্যের প্রয়োজনীয়তা বেশি, বিপক্ষে বলছি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে প্রথম বিশ্লেষণযোগ্য যে প্রত্যয়টি আছে সেটি হচ্ছে নেতৃত্ব প্রদান। নেতৃত্ব হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যদের সমর্থন আদায় করে, অন্যদের প্রভাবিত করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করে। এই কাজটি করার জন্য একজন নেতা অন্যকে উৎসাহ সহযোগিতা প্রদানের পাশাপাশি স্পষ্ট দিক নির্দেশনা এবং সিদ্ধান্ত গ্রহণের কাজটি করে থাকেন। এই কাজটিকে আমরা বলছি নেতৃত্ব প্রদান। এরপর আসে ধৈর্যের কথা। ধৈর্য হলো যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখার যে ক্ষমতা সেটি। আর সাহস বলতে বুঝি ভয়, অনিশ্চয়তা বা বিপদ মোকাবেলা করার দৃঢ় ইচ্ছাটিকে। এটি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন পরিস্থিতিতে ঠিক যা করা উচিত তাই করাকেই সাহস বোঝায়। মাননীয় সভাপতি, সাহসের বিভিন্ন দিক রয়েছে। সাহস হতে পারে নিজের ভয়কে কাটিয়ে তোলা, সাহস হতে পারে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস, অথবা কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরাও এক প্রকার সাহস। মাননীয় সভাপতি, সর্বোপরি আজকের বিতর্কে বলা হচ্ছে একজন নেতা তার নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনটা বেশি নাকি নিজের সাহসী ইচ্ছাটার প্রয়োজন বেশি। আমরা বলবো সাহসের প্রয়োজনটাই বেশি। মাননীয় সভাপতি, শুরুতে আমি একটু নেতৃত্ব প্রদানের ক্ষেত্রগুলো দেখিয়ে যেতে চাই। একজন ব্যক্তি তার শ্রেণীতে নেতা হতে পারেন, সামাজিক সংগঠন কিংবা খেলার দল, একটি অলাভজনক প্রতিষ্ঠান, সামাজিক আন্দোলন, অর্থনৈতিক প্রতিষ্ঠান, অফিস কিংবা একটি রাজনৈতিক দল অথবা একটি দেশের নেতা হিসাবে তিনি নেতৃত্ব প্রদান করতে পারেন। মাননীয় সভাপতি, এই নেতৃত্ব প্রদানের আগে আসে নেতৃত্ব অর্জন। নেতৃত্ব অর্জন কিভাবে করবে? মাননীয় সভাপতি, আপনি একদিনে কিন্তু কখনোই নেতা হতে পারবেন না। নেতা হতে গেলে দীর্ঘদিন ধরে সবার জনসমর্থন এবং আস্থা অর্জন করতে হবে। আর এই কাজটা মাননীয় সভাপতি আপনি করবেন ধৈর্য দিয়ে। কিন্তু মাননীয় সভাপতি, নেতৃত্ব যখন অর্জন হয়ে গেছে, এখন আপনি একজন নেতা, এবার আসে নেতৃত্ব প্রদানের কাজ। এই নেতৃত্ব প্রদান ধৈর্য দিয়ে হবে না, কারণ আপনাকে এখানে সিদ্ধান্ত দেওয়া লাগবে, কঠিন পদক্ষেপ নেওয়া লাগতে পারে। এক্ষেত্রে আপনার প্রয়োজন সাহসী সিদ্ধান্ত এবং সাহসী পদক্ষেপের। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় যদি হতো নেতৃত্ব অর্জনের জন্য কোনটি বেশি প্রয়োজন, ধৈর্য নাকি সাহস, আমি বলতাম ধৈর্য। কিন্তু আজকে বলা হয়েছে নেতৃত্ব প্রদানের জন্য কোনটি বেশি প্রয়োজন, সেজন্য আমি বলছি ধৈর্য নয় বরং সাহসী নেতৃত্ব প্রদানের জন্য বেশি প্রয়োজন। মাননীয় সভাপতি, ইতিহাস সাক্ষী কোনো আন্দোলন কোনো কালে সাহস ছাড়া সফল হয়নি। 1950-এর দশকে কিউবার কথা যদি আমরা বলি, তখন কিউবাতে বাতিস্তার একনায়কতন্ত্র কায়েম ছিল। সেখানে মানুষ দমন, পীড়ন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল কিউবার লোকজন, কিন্তু কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। মাননীয় সভাপতি, পরবর্তীতে একজন ফিদেল ক্যাস্ট্রো 1953 সালে সর্বপ্রথম একটি আক্রমণ করেন সান্টিয়াগোতে। এই আক্রমণ যদিও সাহসী আক্রমণ হলেও ওই সময় ব্যর্থ হয়েছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে এই সাহস বজায় রেখে 1956 সালে আবার ফিরে এসে তিনি সাহসিকতার সাথে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। এইভাবে কিউবায় তখন একনায়কতন্ত্র উচ্ছেদ হয়। প্রতিপক্ষ ক্যাস্ট্রো যদি অন্যদের মতো সয়ে যেতেন, সাহসটি না দেখাতেন, তবে ইতিহাসের সফল বিপ্লবী হতেন না, আর কিউবাও তখন একনায়কতন্ত্র মুক্ত হতো না। সেজন্য মাননীয় সভাপতি, আমরা বলছি নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের প্রয়োজনীয়তা বেশি। মাননীয় সভাপতি, আরেকটি উদাহরণ দিয়ে স্পষ্ট করি, আমরা বাঙালিরা ক্রিকেট পাগল জাতি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2015 সালের বাংলাদেশ বনাম ইংল্যান্ড সেই ম্যাচটির কথা, যে ম্যাচটিতে 276 রানের টার্গেটে 48 ওভারে ততক্ষণে ইংল্যান্ড দল 260 রান নিয়ে ফেলেছে এবং তাদের মাত্র 2 ওভারে প্রয়োজন আরও 16 রান। এই জটিল পরিস্থিতিতে তখন অধিনায়ক কি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি 9 ওভারে 53 রান দেয়া রুবেলকে আবার বলে লাগিয়েছিলেন। এই সাহসী সিদ্ধান্তে আমরা দেখতে পাই ইতিহাসে প্রথমবারের মতো আমরা ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলাম। মাননীয় সভাপতি, সেজন্য বলছি নেতৃত্ব প্রদানের সাহসটাই বেশি প্রয়োজন। এজন্য আমরা আজকে আমি বিশ্বাস করি, আমি প্রমাণ করে যেতে পেরেছি মাননীয় সভাপতি, নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে ধৈর্যের চেয়ে সাহসের প্রয়োজনীয়তা বেশি। নেতৃত্ব অর্জনের প্রয়োজন ধৈর্য, কিন্তু নেতৃত্ব প্রদানে সাহসের প্রয়োজনীয়তা বেশি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, এবার প্রস্তাবনার পক্ষ দলের দ্বিতীয় বক্তা ফারহান তানভীর বক্তব্য উপস্থাপন করবেন। ফারহান তানভীর, তার সময় 5 মিনিট।
বিপক্ষ দলের প্রথম বক্তার আমি একটি কথা থেকে আমি শুরু করতে যাচ্ছি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 2015 সালে ইংল্যান্ডকে হারানোর একটি উদাহরণ দিলেন। সেই উদাহরণে একটি মাত্র ভুল ছিল, সেটি হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ডকে একবার নয় বরঞ্চ 2বার বিশ্বকাপে মঞ্চে হারিয়েছে এবং বিশ্বকাপের আগেও আরও একবার হারিয়েছে। সেটি প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেটি আপনি একটু শুদ্ধ করে নিলে ভালো হতো। এরপর যেহেতু ক্রিকেট নিয়ে কথাটা উঠলো, আমি ক্রিকেটের সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশের এই বিশ্বকাপ নিয়ে একটি উদাহরণ দিতে যাচ্ছি। যে বিশ্বকাপের উদাহরণ নিয়ে বাংলাদেশ দল নিয়ে অনেক আলোচনা সমালোচনা সব কিছু হয়েছে, যার মধ্যে একটি বিষয় ছিল মেহেদী হাসান মিরাজকে টপ অর্ডারে পাঠিয়ে ব্যাটিং করানো। দেখুন, মেহেদী হাসান মিরাজকে কিন্তু এর আগেও মেকশিফট ওপেনার হিসেবে এশিয়া কাপে একাধিকবার পরীক্ষা করা হয়েছে, কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করার ক্ষেত্রে কিন্তু তার পারদর্শিতা আগে কখনো যাচাই করা হয়নি। যেটি বিশ্বকাপের মতো বড় মঞ্চে যে একটি সাহসী পদক্ষেপ দেখাতে চেয়েছিল কোচ কিংবা আমাদের টিম ম্যানেজমেন্ট, যেটি সম্পূর্ণ আমাদের একটি সংগঠিত ব্যাটিং লাইন আপকে শুধুমাত্র হুমকির মুখে ফেলে দেয়নি, বরঞ্চ দিনের পর দিন সেটাকে একটি কলাপসের দিকে ঠেলে দিয়েছিল, যার ফলে একটি ভরাডুবির সম্মুখীন হয়েছিল পুরো দলটি। মাননীয় সভাপতি, এরপরে আমি বলতে চাচ্ছি যে সাহসের ক্ষেত্রে তিনি বিভিন্ন ধরনের ইতিহাসের উদাহরণ দিয়ে গেলেন। আমি ইতিহাস ঘেরে আরও কয়েকটি জিনিস, সাহসের নেতিবাচক দিকগুলো আমি একটু তুলে ধরতে যাচ্ছি। সেটি হচ্ছে জুলিয়ানা রিপাবলিক রাষ্ট্রের কথা, যে রাষ্ট্রের কথা অবশ্যই আমি মনে করি আমাদের এখনকার সময়ের অনেকেই জানে না। সেই জুলিয়ানা রিপাবলিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল 1839 সালে। 1820 সালে ব্রাজিল স্বাধীনতা পাওয়ার পর 1830 সালের দিকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের মানুষজন সংগ্রাম শুরু করে এই বলে যে তাদের এলাকায় কর কেন বেশি, তাদের এলাকায় কেন দ্রব্যমূল্যের এত বেশি ঊর্ধ্বগতি, এবং এই সংগ্রামটা ধীরে ধীরে রাগামাফিন যুদ্ধে পরিণত হয়। যেই রাগামাফিন যুদ্ধে এসে যোগ দেয় ইতালিয়ান একজন কর্নেল, যিনি ইউরোপ থেকে বহিষ্কৃত হয়েছিল। সেই কর্নেল তাদের সাথে যোগ দেওয়ার পর তাদের শীর্ষস্থানের নেতা হয়ে যায় এবং নেতৃত্ব দিয়ে 1939 সালের 22 জুলাই জুলিয়ানা রিপাবলিক নামের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। যেই রাষ্ট্রটি মাত্র 4 মাসের মাথায় ব্রাজিলের সার্বভৌম পরাশক্তির হাতে সমর্পণ করতে বাধ্য হয়। এই যে জুসেপ্পে গারিবালদি নামক যে ইতালিয়ান ভদ্রলোক তাদের নেতৃত্ব দিয়েছিল, তিনি শুধুমাত্র কম বয়সে খ্যাতি লাভের আশায় কিন্তু তিনি এই কাজটি করেছিলেন। তিনি ইতালির অনেক বড় একজন রাজনীতিবিদ হতে পারেন, কিন্তু তিনি ব্রাজিলিয়ান মানুষের কাছে একজন কলঙ্কধারী মানুষ হিসেবে পরিচিত হবেন। এছাড়াও ইতিহাস ঘাটলে আমরা বলতে পারি নেপোলিয়নের কথা, যিনি ওয়াটারলুর ময়দানে শুধুমাত্র তার সৈন্যবাহিনীকে হুমকির মুখেই ঠেলে দেয়নি, বরঞ্চ তিনি জেলবন্দী হয়েছিলেন। পাশাপাশি 25,000 সৈন্যবাহিনী সেখানে মারা গিয়েছিল, 7,000 জন সৈন্যবাহিনী সেখানে 7,000 জন জেলবন্দী হয়েছিল এবং উপরন্তু 15,000 জন নির্বাসনের শিকার হয়েছিল। তাহলে এরপরেও আরও যদি উদাহরণ হিসেবে বলতে চান, উদাহরণ হিসেবে বলা যায় ভিয়েতনাম যুদ্ধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্র 1970 সালে যখন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন মার্কিন সরকার চাচ্ছিল তাদের মার্কিন সেনাবাহিনীকে সেখানে প্রেরণ করতে, যেটির বিরোধিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন অধিকাংশ মানুষই। তারা চাচ্ছিল না তাদের সেনাবাহিনী সেখানে যায়, কিন্তু কি করলো সরকার, তাদের সেনাবাহিনীকে সেখানে পাঠালো, সেখানে তাদের সেনাবাহিনী গেল এবং দিন শেষে তাদের নাক কাটা হয়ে লেজ গুটিয়ে নিজ দেশে ফেরত আসতে হলো। মাননীয় সভাপতি, এই সবগুলা উদাহরণই কিন্তু আমাদের একটা জিনিস বলে দেয়, সেটা হচ্ছে সাহসের ক্ষেত্রে ধৈর্য কতটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ধৈর্য যদি না থাকে, সাহসটা পরিণত হয় দুঃসাহসে এবং সেখানে খ্যাতির একটি লোভ চলে আসে। একজন নেতার কিন্তু সারা জীবনই ধৈর্যর চাষ। তিনি তার শুরুর থেকে শুরু করে তিনি নেতৃত্ব শেখা, নেতৃত্ব চর্চা করা, তারপর নিজের দলকে গুছিয়ে রাখা, আর নিজের দলকে আন্দোলনে নিয়ে যাওয়া কিংবা প্রতিকূল পরিবেশ থেকেও রক্ষা করা, সব কিছুর জন্য কিন্তু একটি ধৈর্য সংমিশ্রণ রয়েছে মাননীয় সভাপতি। তাই শেষ মুহূর্তে এই কথাটাই বলে যাব যে ধৈর্য রাখলে আপনি জানবেন যে কোন সময় সেই সাহসী পদক্ষেপটা নিতে হবে এবং সেই সঠিক সময়টা আসবে কখন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার প্রস্তাবের বিপক্ষে দ্বিতীয় বক্তা সোহান ফেরদৌস। তার জন্য নির্ধারিত সময় 4 মিনিট 30 সেকেন্ড। মানে সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তার কিছু কথায় তারা কিছু কথা বললেন। তারা বললেন বিজ্ঞানীরা যে ধৈর্য ধারণ করে বিভিন্ন ধরনের কাজ করেছে। এখন মাননীয় সভাপতি, বিজ্ঞানীরা যা কাজ করেন ওটা কিন্তু নেতৃত্বর পর্যায়ে পড়ে না, ওটা হচ্ছে তাদের নিজেদের একটা আবিষ্কারের জন্য চেষ্টা করতে থাকা। সেখানে বৃহৎ আকার একটা জনগোষ্ঠীর নেতৃত্বের কোনো ভূমিকা আসে না। মাননীয় সভাপতি, আরও কিছু যদি কথা বলি, আমরা কখনোই বলছি না যে
নেতৃত্ব দান বা নেতা হওয়ার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজনীয়তা নেই, ধৈর্যের প্রয়োজনীয়তা আছে। কিন্তু তুলনামূলক যদি আমরা চিন্তা করি, যখন আপনার নেতা হওয়ার পর্যায়ে থাকে তখন হয়তো বা আপনার ধৈর্যের প্রয়োজনীয়তা বেশি, কিন্তু যখন আপনি নেতা হয়ে যাবেন বা যখন আপনার হাতে বৃহৎ একটা জনগোষ্ঠীর দায়িত্ব আছে, তখন নেতৃত্ব দানের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত ছাড়া এই যুগে এই পৃথিবীতে আপনি টিকতে পারবেন না মাননীয় সভাপতি। একজন নেতা হতে হলে হয়তো বা আমাদের অনেক বড় স্যাক্রিফাইস করে ধৈর্য ধরে আগাতে হবে, কিন্তু নেতা হওয়ার পর যখন নেতৃত্ব দানের সময় আসে তখন আমাদের দরকার সাহসী সিদ্ধান্তের। সাহসী সিদ্ধান্ত যদি না নিতে পারি তাহলে আমরা আস্তে আস্তে বিলিয়ে যাব। এরকম যদি উদাহরণ জানতে চান, উদাহরণ দিচ্ছি। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথমের দিকে যখন ইউনাইটেড কিংডমের তৎকালীন প্রধানমন্ত্রী তাদের পূর্ণ শক্তি থাকার পরেও শুধুমাত্র সাহসী হওয়ার কারণে অ্যাডলফ হিটলারের কাছে হেরে বসেছিলেন। এর একমাত্র কারণ ছিল তিনি সময় মতো সিদ্ধান্ত নিতে পারেননি। এই ক্ষেত্রে মাননীয় সভাপতি আরেকটা কথা বলি, তাদের দলের প্রথম বক্তা বলেছিলেন যে দুঃসাহস। মাননীয় সভাপতি, সাহস আর দুঃসাহসের মধ্যে বড় একটা পার্থক্য আছে। আপনারা যতগুলো উদাহরণ দেখিয়েছেন সবগুলো ছিল দুঃসাহসের উদাহরণ, নট সাহসের উদাহরণ। সাহস যদি হয়, সাহসের ক্ষেত্রে আপনার পিছনে অনেক বড় ক্যালকুলেটেড রিস্ক কাজ করে। ক্যালকুলেটেড রিস্ক যদি আমরা না নিতে পারি, এই যুগে এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা বড় নেতৃত্ব দেখতে পাবো না মাননীয় সভাপতি। সবশেষে একটি কবিতার কথা বলে শেষ করতে চাই, একটি গানের লাইন। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন পাখির মতো ওড়ার কথা হয়তো বা পুস্তকে, গানে, গল্পে এগুলোতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে নয়। একইভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও সাহসী সিদ্ধান্তের কথার বদলে যদি ধৈর্যকে আমরা নিই, সেই ক্ষেত্রে ওইটা শুধু গল্পে, কবিতা, পুস্তকে ভালো লাগে, বাস্তব জীবনে নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুহান ফেরদৌস। এবার প্রস্তাবনার পক্ষের তৃতীয় বক্তা মোহাম্মদ মেজবাউদ্দিন রোমান। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের চেয়ে ধৈর্যের প্রয়োজনীয়তা বেশি। আমি এবং আমার দল যেহেতু পক্ষে অবস্থান করছি, তাই আমি এই সম্পর্কে প্রমাণ করে দিয়ে যাব কেন ধৈর্য আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, আমি প্রথমেই একটা কথায় আসতে চাই যে আমাদের জীবনের যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে সেখানে, যেমন একজন কৃষক যখন ফসল ফলানোর সাথে সাথে ফল পায় না, তেমনি একজন মজুর যখন কাজ করার শুরুতেই সাথে সাথে হচ্ছে কি তিনি তার মজুরি পায় না, একজন ব্যবসায়ী তার ব্যবসা শুরু করার সাথে সাথে তিনি মুনাফা লাভ করতে পারে না, বা একজন বিজ্ঞানী বা যখন হচ্ছে গিয়ে গবেষণা করা শুরু করে তিনি কিন্তু সাথে সাথেই তার হচ্ছে গিয়ে তার আবিষ্কার করতে পারে না মাননীয় সভাপতি। এই সকল ব্যাপারের ফল লাভের জন্য তারা কিন্তু হচ্ছে দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়, দীর্ঘ সময় নিয়ে সেই সকল বিষয় পর্যবেক্ষণ করতে হয়, এবং এর জন্য প্রয়োজন মাননীয় সভাপতি ধৈর্য। মাননীয় সভাপতি, এই সকল ব্যাপার হচ্ছে আমাদের জীবনের দৈনন্দিন জীবনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাননীয় সভাপতি এই সকল যে ব্যক্তিগত ব্যাপার হয়, এই সকল ব্যাপারের সাথে আমাদের অবশ্যই নেতৃত্ব প্রদান বা আমাদের একটা দল বা একটা গোষ্ঠীর অবশ্যই সম্পর্ক আছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এই ধৈর্য নিয়ে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস একটি কথা বলেছেন, তা হচ্ছে রাতারাতি সাফল্য বলতে কোনো কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। মাননীয় সভাপতি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ধৈর্যের ব্যাপারগুলো দেখলাম, কিন্তু মাননীয় সভাপতি, আমি যখন একজন নেতা হয়ে দাঁড়াবো তখন আমার সাথে থাকবে আমার দল, আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার দলের বিভিন্ন মানুষের জীবন ধারণ বা আমার দলের বিভিন্ন মানুষের হচ্ছে কোনো প্রকার লক্ষ্য বা তার বাস্তবায়ন। কিন্তু মাননীয় সভাপতি, যখন আমি একজন নেতা হয়ে দাঁড়াবো তখন কিন্তু আমি চাইলে আমি যে কোনো কাজ করে ফেলতে পারবো না, কারণ তখন শুধু আমার কাজের উপর আমার নিজের কোনো প্রভাব থাকবে না মাননীয় সভাপতি, তার প্রভাব ভোগ করতে হবে আমি সহ আমার পুরো দলকে। মাননীয় সভাপতি, এই জন্য অবশ্যই আমার দরকার শুধু সাহসী পদক্ষেপ না নিয়ে আমার ধৈর্য নিয়ে সবকিছু হচ্ছে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে আমার দলের যারা আছে তাদেরকে মতামত নিয়ে বা অভিজ্ঞতা বা হচ্ছে কি আরও বিভিন্ন প্রকার যেই গুণগুলো আছে সেগুলো চর্চা করে আমার সে সম্পর্কে সিদ্ধান্ত দেয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, যদি আমাদের ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, আমাদের বয়োজ্যেষ্ঠরা বলতেন যে ধৈর্য ধরো এর ফল বড়ই মিষ্টি হয়। তার মানে কি মাননীয় সভাপতি, আমাদের জীবনে ধৈর্যের প্রয়োজন খুব বেশি। যখন আমি আমাদের ব্যক্তি জীবনে ধৈর্যের প্রয়োজনীয়তাগুলো দেখলাম, মাননীয় সভাপতি নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে দেখলাম, কিন্তু মাননীয় সভাপতি আমি বা আমার দল কখনোই হচ্ছে কি এটা অস্বীকার করছি না যে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের ভূমিকা নেই। সাহস আপনাকে একটা পদক্ষেপ দিতে সাহায্য করবে, সাহস আপনাকে একটা সিদ্ধান্ত দিতে সাহায্য করবে, পাশাপাশি সাহস আপনাকে কোনো কাজ শুরু করতে সাহায্য করবে। কিন্তু মাননীয় সভাপতি, আপনি কাজ শুরু করলেন, পদক্ষেপ নিলেন, সিদ্ধান্ত নিলেন, কিন্তু আপনার কাজটি যে বাস্তবায়ন করতে হবে তার থেকে যে আপনি সফলতা পেতে চান তার জন্য কি দরকার? তার জন্য অবশ্যই দরকার মাননীয় সভাপতি ধৈর্য ছাড়া আপনি কখনই কাজে লেগে থাকতে পারবেন না। আপনার হচ্ছে আপনি যখন হচ্ছে গিয়ে ব্যর্থতার মুখোমুখি হবেন বা যখন আপনি সমালোচনা শুনবেন বা যখন আপনি প্রতিকূল পরিবেশে পড়বেন, তখন আপনার কিন্তু আপনি সাহস নিয়ে যখন সেখানে আটকে থাকতে পারবেন না, আপনার সেখানে দরকার হবে ধৈর্য। আর যখন আপনি ধৈর্য ধারণ করবেন, ওই সময়টুকুর মধ্যে আপনি ব্যাপারটুকু পর্যবেক্ষণ, ব্যাপারটুকু পর্যালোচনা বা অভিজ্ঞতার আলোকে ব্যাপারটুকু দেখা,
বা আরও যে সকল বিভিন্ন মানবীয় গুণ আছে সেই সকল ব্যাপারগুলো আপনি ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। মাননীয় সভাপতি, আমরা যদি সাহসের কিছু উদাহরণ যদি দেখি তাহলে প্রথমত আমরা দেখতে পারবো নেপোলিয়নের কথা যদি আমি বলি, নেপোলিয়ন শুধুমাত্র সাহসের বশবর্তী হয়ে শীত প্রধান অঞ্চল রাশিয়ার মধ্যে শীতের মৌসুমে আক্রমণ করে বসে এবং যার ফলে তার দেখা যায় যে তার শোচনীয় হার হয়। এবং তা শুধু তাই না, মাননীয় সভাপতি, হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে শুধুমাত্র সাহসের উপর বশবর্তী হই এবং সে তার এই সাহসের ফল ভোগ করা লাগে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি। এবং দেখা যায় যে হিটলারের মিত্র জাপানের মধ্যে হিরোশিমা ও নাগাসাকির মধ্যে পারমাণবিক বিস্ফোরণ হয় এবং যার ফল ভোগ করে যাচ্ছে এখনো বিশ্ববাসী। মাননীয় সভাপতি, এই সকল ব্যাপারে না মাননীয় সভাপতি ফলটা ভিন্ন হতে পারতো। কীরকম? যদি তারা শুধুমাত্র সাহস দিয়ে চিন্তা না করে বা সাহসের বর্ষবর্তী না কাজ না করে যদি সেখানে ধৈর্য আনতো, তারা তাদের রণক্ষেত্রটা বা সেই সময়ের পরিস্থিতিটা যদি পর্যালোচনা করতো, তাহলে মাননীয় সভাপতি দেখা যেত যে তারা সেখানে বিভিন্ন বিষয় বের করতে পেরেছে, বিভিন্ন প্রকার গণনা ক্যালকুলেশন বা যার যা করা দরকার সেই সকল ব্যাপারগুলো সামনে এসেছে। এবং মাননীয় সভাপতি এই সকল ব্যাপার ব্যবহার করি তারা মাননীয় সভাপতি হয়তো তাদের ফলটা আজকে ভিন্ন হতে পারতো। এই সকল পর্যালোচনা থেকে মাননীয় সভাপতি আমি বলতে চাই, আপনার নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের চেয়ে আপনার ধৈর্যের প্রয়োজনতা কয়েক গুণ বেশি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার প্রস্তাবনার বিপক্ষে তৃতীয় বক্তা ফাহিম মুনতাসির রহমান, তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মহান বিতর্কের মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধু সহ যারা আমাকে দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় সভাপতি, তৃতীয় বক্তার কিছু কথা দিয়ে শুরু করতে চাই। তিনি কৃষকের উদাহরণ দিলেন, মজুরের উদাহরণ দিলেন, ব্যবসায়ীর উদাহরণ দিলেন, বিজ্ঞানীর উদাহরণ দিলেন। বললেন তারা যখন কাজ শুরু করার সাথে সাথে ফলাফল পায় না, তাদেরকে ধৈর্য ধারণ করতে হয়। ঠিক তেমনই মাননীয় সভাপতি, একজন মানুষ যখন নেতৃত্ব প্রদান করতে চায় তাকে প্রথমে নেতা হতে হয়। নেতা হওয়ার জন্য চরম পর্যায়ের ধৈর্য ধারণ করতে হয়। পরবর্তীতে ধৈর্য ধারণের ফলাফল স্বরূপ তিনি যখন নেতা হতে পারেন, নেতৃত্ব প্রদান করতে পারেন, তখন তাকে সাহসিকতার পরিচয় দেখাতে হয়। তিনি যে কৃষকের উদাহরণ দিলেন, ওই কৃষকটি যখন এই রোদের মধ্যে মাঠে যে ফসল বপন করার সিদ্ধান্তটা নেয়, এটা একটা সাহসী সিদ্ধান্ত। তিনি যে ফসল বপন করছেন এই রোদের মধ্যে, এটা একটা সাহসী কাজ। পরবর্তীতে তার ধৈর্যের ধারণ করতে হয়, কখন তিনি ফলাফল পাবেন তার উপরে। মাননীয় সভাপতি, আপনি একটু চিন্তা করেন, তাদের প্রথম বক্তা থেকে যে উদাহরণগুলো এসেছে তার মধ্যে তিনি আলেকজান্ডার দি গ্রেটের কথা বলেছেন। তিনি বলেছেন যে যুদ্ধ করতে করতে যখন তার সৈন্যরা ক্লান্ত, তবু আলেকজান্ডার দি গ্রেট সাহসিকতার পরিচয় দেখাতে চেয়েছেন। তিনি আবার যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধের ফলাফল অমীমাংসিত। না মাননীয় সভাপতি, এটা সাহসিকতার পরিচয় না, এটা বোকামির পরিচয়। মাননীয় সভাপতি, একজন নেতা যখন তিনি নেতৃত্ব প্রদান করেন, তিনি যদি সঠিক নেতা হন, তাহলে এই ধরনের দুঃসাহসী সিদ্ধান্ত তিনি নেন না। সাহস এবং দুঃসাহসের মধ্যে তফাৎ আছে মাননীয় সভাপতি। আপনি যদি যোগ্য নেতৃত্ব খুঁজতে চান, তাহলে দেখবেন সেখানে আপনার সাহসিকতার ভূমিকা অনেক বেশি মাননীয় সভাপতি। কেন? কারণ আপনি যখন নেতা হয়ে যাবেন, তখন আপনি যদি বেশি বেশি ধৈর্য ধারণ করেন, তাহলে যে মানুষের সমর্থনগুলো অর্জন করে আপনি নেতা হলেন, সেই সমর্থন আস্তে আস্তে হারাতে শুরু করবেন। আপনাকে সেই ক্ষেত্রে সাহসী পরিচয় দেখাতে হবে, সাহসী সিদ্ধান্ত নিতে হবে এবং যার ফলাফল আপনি দেখতে পারবেন। 1969 থেকে 71 পর্যন্ত বাঙালি জাতি যতদিন ধৈর্য ধরে বসেছিল, কোনো লাভ হয়নি কিন্তু মাননীয় সভাপতি। বাঙালি জাতির উপরে অন্যায় অত্যাচার কিছুই কমেনি। কিন্তু যখনই স্বাধীনতার ঘোষণা হলো, এরকম সাহসী সিদ্ধান্ত নেওয়া হলো, যুদ্ধ ঘোষণা করা হলো, আপনার বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো মাননীয় সভাপতি। অর্থাৎ নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আপনি যখন এরকম সাহসী সিদ্ধান্তগুলো নেবেন, বাংলাদেশের মতো এরকম স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার যুক্তি খণ্ডনের পালা। প্রস্তাবনার পক্ষের দল শেরে বাংলা হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষে যুক্তি খণ্ডন করবেন সিফাত কাউসার। তার সময় 2 মিনিট। ধন্যবাদ মানব সভাপতি, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। মানব সভাপতি, বিপক্ষ দল বলে গেলেন যে আমরা যদি 1969 থেকে 71 আমাদের নাকি ধৈর্য ধারণ করে কোনো লাভ হয়নি, আমরা যদি সাহস তখনই দেখাতাম তাহলে আমাদের দিকে নাকি আমাদের ফেভারে নাকি অনেক কিছুই হতে পারতো। কিন্তু আমার কথা হচ্ছে, এই কথা বলার মাধ্যমে কি তিনি আমাদের 1969 থেকে 71 মধ্যে যতগুলো অ্যাচিভমেন্ট ছিল সেগুলোকে ধূলিসাৎ করে দিলেন? আমাদের একটি জিনিস লক্ষ্য করতে হবে, আমরা যখন কোনো একটা যুদ্ধে যাই তখন কিন্তু আমাদের বহির্বিশ্বে একটা সমর্থনের দরকার হয়। এই 1969 থেকে 71 পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু বহির্বিশ্বে একটা জানান গিয়েছে যে পাকিস্তানি সরকার আমাদের উপর জুলুম করছে। সুতরাং এখন যদি আমরা সাহস দেখিয়ে শুরুতে যুদ্ধ করতাম, তাহলে কিন্তু বহির্বিশ্বের সমর্থন আমরা আদায় করতে পারতাম না। এই জন্যই কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হয়েছে।
তারা বলে গেলেন যে নেতৃত্ব প্রদানের জন্য ধৈর্যের প্রয়োজনীয়তা অনেক বেশি, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনি কি সাহস দিয়ে আপনার অনুসারীদেরকে আশ্বস্ত করবেন নাকি ধৈর্য দিয়ে আশ্বস্ত করবেন? আপনার অনুসারী যখন দেখবে যে আপনি একটা ধৈর্যবান, আপনি একজন ত্যাগী, তখনই কিন্তু তারা আশ্বস্ত হবে, যেটি আমার দলের বক্তারা এবং আমি বলে গিয়েছিলাম যে আলেকজান্ডার গেটের উদাহরণের মাধ্যমে। আলেকজান্ডার গেট দুঃসাহস দেখিয়েছেন, তারা বলে গেলেন। হ্যাঁ, দুঃসাহস কেন দেখিয়েছেন শুনেন। দুঃসাহস আর সৎ সাহস এর মধ্যে পার্থক্য কি জানেন? সেটা হচ্ছে ধৈর্য। যদি আপনার ধৈর্য থাকে তাহলে সেটি হচ্ছে সৎ সাহস, আর ধৈর্যের যে অভাব সেটি কিন্তু আসলে দুঃসাহস। এবার আসেন, নেতৃত্ব রক্ষার প্রয়োজনে আপনার কি দরকার? নেতৃত্ব রক্ষার প্রয়োজনেও কিন্তু আপনার ধৈর্যেরই দরকার। দেখেন, আপনি যদি দূরদর্শী চিন্তা না করে শুধু সাহসেরই ডাক দেন, সাহসী পদক্ষেপ নেন, আপনার কিন্তু ক্ষতি হয়েছে, যেটি আমরা অনেক উদাহরণের মাধ্যমে দেখিয়ে গিয়েছি। সুতরাং আপনার কিন্তু এখানে নেতৃত্ব রক্ষা হয়নি। আপনার যদি নেতৃত্ব রক্ষাই না হয় তাহলে আপনি প্রদান করবেন কাকে? শুধু সাহস থাকলেই হবে না, সাহসের থেকে আপনার প্রয়োজন ধৈর্য, কারণ ধৈর্য আপনাকে যেমন নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আনবে, নেতৃত্ব প্রদানকে রক্ষাও করবে। ধন্যবাদ সকলকে। এবার প্রস্তাবনার বিপক্ষ দলের যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডন করবেন ফাহিম মুনতাসির রহমান। তার নির্ধারিত সময় 2 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মহান বিতর্কের মঞ্চে আমাকে আরও একবার আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, সকল ক্ষেত্রে আপনি যদি ধৈর্য ধারণকে এগিয়ে রাখেন তাহলে সমস্যা। আমরা ধৈর্য ধারণকে কখনোই খারাপ বা বাদ দিতে বলছি না, আমরা সবসময় বলে এসেছি যে একটা আরেকটার পরিপূরক, কিন্তু আপনি যদি এগিয়ে রাখতেই চান তবে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাহসিকতাকে এগিয়ে রাখতে হবে। মাননীয় সভাপতি, একটু চিন্তা করে দেখেন, আজকে তাদের দ্বিতীয় বক্তার কিছু কথা বলি। দ্বিতীয় বক্তা আজকে নেপোলিয়নের উদাহরণ দিয়েছিলেন, ব্রাজিলিয়ান রাজনীতিবিদের উদাহরণ দিয়েছিলেন, ভিয়েতনাম যুদ্ধের অনেকগুলো উদাহরণ তিনি দিয়েছেন। সব জায়গাতেই তারা একজন ব্যর্থ নেতার উদাহরণ টেনেছেন, শুধুমাত্র তাদের আজকের বিতর্ক যাতে সুবিধা হয় তাদের জন্য, এই জন্য তারা সব ক্ষেত্রে ব্যর্থ নেতাদের উদাহরণ টেনেছেন। মাননীয় সভাপতি, আপনি যখন নেতৃত্ব প্রদান নিয়ে বিতর্ক করবেন তখন আপনাকে একজন আইডিয়াল নেতা উদাহরণ টানতে হবে। আপনি কোন নেতাকে ফলো করলে, কোন নেতাকে অনুসরণ করলে আপনি একজন ভালো নেতা হতে পারবেন, সেই ধরনের উদাহরণ টানতে হবে, যেগুলো মাননীয় সভাপতি আজকে আমরা এনেছি। এরকম ব্যর্থ নেতার উদাহরণ দিয়ে বিতর্ককে ভুলভাবে ধাবিত করার জন্য আজকে মনে করি যে আজকে বিপক্ষ দলই বিতর্কটি জিতবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, এবার বিচারক প্যানেলের পক্ষ থেকে আমাদের একজন সম্মানিত বিচারক উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন। আজকে বিজ্ঞ বিচারক মণ্ডলীর পক্ষ থেকে প্রশ্ন করবেন জনাব রথীন্দ্রনাথ দত্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে দুই দল প্রকৌশলী এখানে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমি অটো রিভার্সিংয়ের মতো একটি প্রশ্ন করতে চাই। আপনারা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের ক্ষেত্রে যদি আমার প্রস্তাবটা এরকম হয়, নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে ধৈর্যের চেয়ে সাহসের ভূমিকা কোথায় বেশি প্রয়োজন, পক্ষ দল সেখানে কি বলবে? প্রশ্নটি ছিল মাননীয় সভাপতি যে কখন নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে কখন ধৈর্যের চেয়ে সাহস বেশি প্রয়োজন, সেটা উত্তর হচ্ছে গিয়ে মাননীয় বিচারক মণ্ডলী তাৎক্ষণিক সিদ্ধান্ত বা নতুন কোনো কিছু সিদ্ধান্ত এর জন্য বা সিদ্ধান্তের জন্য আমার হচ্ছে কি সাহসটা বেশি দরকার। কিন্তু মাননীয় সভাপতি, শুধু আমার সেই সিদ্ধান্তটা নিলে বা সেই পদক্ষেপটা নিলেই হবে না, তার থেকে তো আমার হচ্ছে গিয়ে ফলাফল লাভ করতে হবে বা আমার হচ্ছে গিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আর সেই জন্য আমার প্রয়োজন ধৈর্য। যদি ধৈর্যটুকু না থাকে মাননীয় সভাপতি, আমি শুধু সিদ্ধান্ত নিতে পারবো কিন্তু তা বাস্তবায়ন করতে পারবো না, বা তার থেকে আমার যতটুকু হচ্ছে গিয়ে আমার ফল লাভ দরকার বা যতটুকু আমার হচ্ছে সফলতা আমি আশা করছি সেটা আমি লাভ করতে পারবো না। এখন বিপক্ষ দল, আপনাদের কাছে আমার প্রশ্ন, নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের চেয়ে ধৈর্যের ভূমিকা কখন বেশি প্রয়োজন বলে আপনারা মনে করেন? আমার প্রশ্ন ছিল নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে কখন ধৈর্যের ভূমিকাটা বেশি সাহসিকতার চেয়ে। প্রথম কথা, আপনি যখন নেতা হিসেবে দীর্ঘমেয়াদী কোনো কাজ করবেন, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে যাবেন, তখন আপনার ধৈর্য ধারণ করতে হবে বেশি। দ্বিতীয়ত, আপনার দলের মধ্যে অনেক সময় কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, নিজেদের মানুষের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা করে ধৈর্য ধারণ করে সমাধানের পথ দেখতে হবে, কারণ তখন আপনি বেশি তাড়াহুড়ো করলে নিজেদের মধ্যে সমস্যা বাড়বে। এই ধরনের কঠিন পরিস্থিতিতে আসলে শান্ত থাকে। এবং চতুর্থত, যদি কখনো নেতা হিসেবে আপনি কোনো একটা ঘটনার প্রেক্ষিতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ব্যর্থ হওয়ার পর আপনি যদি ধৈর্য ধারণ করেন তবে আপনি আবারও সফল হতে পারবেন, কারণ ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। সেই ক্ষেত্রে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ যুক্তি খণ্ডন ও প্রশ্ন উত্তর পর্ব উপভোগ করেছি। আমাদের আজকের বিতর্কের প্রস্তাবনা নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সাহসের চেয়ে ধৈর্যের প্রয়োজনীয়তা বেশি। প্রস্তাবনার পক্ষে যারা কথা বলেছেন তারা নেতৃত্ব
কাকে বলে সেটির একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং সাহস এবং ধৈর্য দুটোর একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করে বলবার চেষ্টা করেছেন যে সাহসের দরকার আছে, তবে ধৈর্যটি বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। প্রস্তাবনার বিপক্ষে যারা আছেন তারাও তাদের মতো করে নেতৃত্বটাকে ব্যাখ্যা করেছেন এবং সেক্ষেত্রে প্রয়োজনীয়তার ক্ষেত্রে ধৈর্য এবং সাহসের তুলনামূলক আলোচনা করে সাহসটিকে অগ্রাধিকার দিয়েছেন। এখানে দুই দলের কাছেই আমার বলবার বিষয়টি হচ্ছে নেতৃত্ব হচ্ছে একটি বিশেষণ। খেয়াল করতে হবে নেতৃত্ব একটি বিশেষণ। সেই বিশেষণের ক্ষেত্রে উপযোগী কোনটি, ধৈর্য না সাহস? দুটি উপযোগী। এর মধ্যে কোনটি অগ্রাধিকার পাবে, বিতর্কের জায়গা কিন্তু সেখানে। সেটি আপনারা দুপক্ষই খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমি আপনাদের বক্তব্য শুনে আনন্দিত হচ্ছিলাম এবং আমি নিজেও অনেক কিছু শিখছিলাম। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তার আগে আমার এবং আমাদের অনেকের অত্যন্ত প্রিয় নেতা নেতাজি সুভাষ বোস, তার আজাদ হিন্দ ফৌজ, আজকে কিন্তু এই সমালোচনাটি আছে। তার সাহস নিয়ে কারো দ্বিমত নেই, কিন্তু তাকে ধৈর্য ধরতে হতো। কি একটি অসাধারণ নেতা এবং আন্দোলন সংগ্রামটি ব্যর্থ হয়ে গেল, ওখানে ধৈর্য ধরতে হতো। আবার এটাও তো ঠিক, এ কথাও তো ঠিক যে আমাদের ভারতবর্ষে এরকম অনেক আন্দোলন হয়েছে যেখানে সাহস প্রদর্শন করতে পারেননি বলে ব্যর্থ হয়েছে। কিংবা ধরুন না 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন লক্ষণাবতী এবং নদিয়া এবং বাংলাকে শাসন করছেন, তিনি নবদ্বীপে ছিলেন, 18 জন অশ্বারোহী নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আক্রমণ করলেন। তিনি একটুও সাহস দেখাতে পারলেন না, নৌকা যোগে পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে গেলেন। তাহলে ওখানে তার সাহস দেখাতে হতো, ওখানে তিনি ধৈর্যই ধরলেন। এই ধৈর্য ধরবার ফলশ্রুতি হচ্ছে পরাধীনতা। তাহলে নেতৃত্বের জন্য যেমন সাহসের প্রয়োজন আছে, নেতৃত্বের জন্য তেমনি ধৈর্যেরও প্রয়োজন আছে। আপনারা নেপোলিয়ান বোনাপার্টের কথা বলেছেন, একজন লেনিনের কথা বলেছেন, নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখুন ফিদেল ক্যাস্ট্রোর কথা বলেছেন। ফিদেল ক্যাস্ট্রো সাহসও দেখিয়েছেন, ধৈর্যও ধরেছেন। মাও সেতুং সাহসও দেখিয়েছেন, ধৈর্যও ধরেছেন। কিন্তু পৃথিবীর এমন বহু নেতা আছেন যারা সাহস দেখাতে পারেননি। উমাইয়া বংশের কাছ থেকে যখন আব্বাসিয়া বংশ আরবে ক্ষমতাটা নিয়ে যাচ্ছে, উমাইয়া বংশ একটুও সাহস দেখাতে পারেননি। লক্ষণীয় বিষয়, তর্ক, বিতর্ক এবং প্রতর্ক, তিনটি বিষয় আপনারা প্রকৃত অর্থেই বিতর্ক করেছেন। আপনাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সুধীবৃন্দ, ইতিমধ্যে আমাদের কাছে ফলাফল প্রায় প্রস্তুত হয়ে উঠেছে। আমি দেখতে পাচ্ছি বিচারকগণ তাদের মূল্যবান ফলাফল ইতিমধ্যে প্রস্তুত করেছেন। আমি এখন ফলাফল সম্মিলিত ব্যালট পেপারগুলো সংগ্রহ এবং ঘোষণার জন্যে উপস্থাপককে বিনীত অনুরোধ জানাচ্ছি। সমস্ত রকম আনুষ্ঠানিকতা শেষ করে আমরা চলে এসেছি সেই মাহেন্দ্রক্ষণে, যেখানে আর কোনো কথা চলে না কোনো বাক্য। আমরা কোনো বাক্যে যাচ্ছিও না। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে 2 রকমের ব্যালট রয়েছে এবং আমাদের সম্মানীয় বিচারক মণ্ডলী তাদের রায় দিয়েছেন এই ব্যালটের মাধ্যমেই। সবুজ ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন দল হচ্ছে আজকে সেরা দল, এবং লাল ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো কে হচ্ছে শ্রেষ্ঠ বিতার্কিক। প্রথমেই আমরা সবুজ ব্যালট খুলছি এবং জানার চেষ্টা করছি কোন দল হচ্ছে আজকে শ্রেষ্ঠ দল। আমাদের প্রথম ব্যালটের সেরা দল হচ্ছে বিপক্ষ দল শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখনও আমাদের হাতে 2টি ব্যালট রয়েছে এবং আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের দিকে যাবে সে দলই হবে বিজয়ী। দ্বিতীয় ব্যালটটি খুলছি আমি। আমাদের দ্বিতীয় ব্যালটের বিজয়ী দল হচ্ছে বিপক্ষ দল শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের 2 ব্যালটের মাধ্যমে আজকে সেরা দল নির্বাচিত হয়েছে আমাদের বিপক্ষ দল। তবু আমাদের এই আয়োজনের নিয়ম অনুযায়ী আমরা তৃতীয় ব্যালটটিও খুলছি। আমাদের তৃতীয় ব্যালটের
সেরা দল হচ্ছে শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, তার মানে আমরা বুঝতে পারছি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে আমাদের আজকের বিপক্ষ দল। অভিনন্দন। এবারে আমরা জানব কে হচ্ছে আমাদের আজকের এই আয়োজনের শ্রেষ্ঠ বিতার্কিক। প্রথম ব্যালটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সেরা বিতার্কিক হচ্ছে ফাহিম মুনতাসির রহমান, বিপক্ষ দল। এবারে দ্বিতীয় ব্যালটটিও আমরা খুলছি, দেখা যাক দ্বিতীয় ব্যালটে কে হচ্ছে শ্রেষ্ঠ বিতার্কিক, মানে সেরা বিতার্কিক। আমাদের দ্বিতীয় ব্যালটের শ্রেষ্ঠ বক্তা, সেরা বিতার্কিক হচ্ছে বিপক্ষ দলের ফাহিম মুনতাসির রহমান। তার মানে আমরা বুঝতেই পারছি যে দুই ব্যালটের মাধ্যমে আজকে সেরা বিতার্কিক হয়েছে ফাহিম মুনতাসির রহমান, কিন্তু আমাদের আয়োজনের নিয়ম অনুযায়ী আমরা তৃতীয় ব্যালটটিও খুলছি। আমাদের তৃতীয় ব্যালটের শ্রেষ্ঠ বিতার্কিক বিপক্ষ দলের ফাহিম মুনতাসির রহমান। অভিনন্দন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনারা বেশ উপভোগ করেছেন। আগামীতে দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।